ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 1.42 প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটি ফ্ল্যাট ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো নিফটি কেন এতটা ফল দেখাচ্ছে? ফল দেখানোর পিছনে কারণ কি? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, পড়ার পিছনে একটা কারণ বলতে পারেন হিউম্যান মেটা নিউমোনো ভাইরাস, যেখানে অ্যাজ ইট ইজ কোভিডের মতন বা নিউমোনাইটিসের মতন কিন্তু সিমটম দেখা যাচ্ছে, যেটা মেনলি মানুষের রেসপিরেটরি সিস্টেমকে কিন্তু এফেক্ট করছে। কোভিড-19 যেটা ছিল না, সেটাও কিন্তু মানুষের রেসপিরেটরি সিস্টেমকেই কিন্তু অ্যাটাক করছিল। তো সেরকমই কিন্তু এই ভাইরাসের সিমটম দেখা যাচ্ছে, যেটা আবারও চায়না থেকে উৎপত্তি হয়েছে এবং চায়নাতে অনেকগুলো কেস পাওয়া গেছে। চায়নার পার্শ্ববর্তী দেশ জাপান বলুন, তার পাশাপাশি মালয়েশিয়া বলুন, এখানেও কিন্তু সিমটম পাওয়া গেছে, অর্থাৎ পেশেন্টকে পাওয়া গেছে। তো স্যার, হিউম্যান মেটা নিউমোনো ভাইরাস যেটা বলা হচ্ছে না, এই ভাইরাসটা কিন্তু আমাদের দেশেও পাওয়া গেছে। দেখুন, বলছে রিপোর্টেডলি বিন ডিটেক্টেড ইন ব্যাঙ্গালুরু অন মন্ডে, অর্থাৎ আজকের দিনেই কিন্তু এই ভাইরাস ডিটেক্ট করা হয়েছে। কোথায়? ব্যাঙ্গালুরুতে। দেখুন, আর্টিকেল দেখলে দেখা যাবে যে যার মধ্যে এই ভাইরাসটা পাওয়া গেছে তার বয়স হচ্ছে 8 মান্থ, অর্থাৎ 8 মাসের একটা বাচ্চার দেহে কিন্তু এই ভাইরাসটা পাওয়া গেছে, যেখানে বলছে কি সিমিলার ভাইরাস টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19-এর মতন একদম সিমিলার ভাইরাস, যেটা দেখুন বলছে কি রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমকে কিন্তু অ্যাটাক করছে। তার পাশাপাশি এটাও বলছে যে কি যারা ইয়ঙ্গার চাইল্ড, অর্থাৎ অল্প বয়স্কের শিশু, মোটামুটি 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত, আর ওল্ডার অ্যাডাল্ট, তারা কিন্তু বেশি এফেক্টেড হতে পারে। কারণ তাদের ইমিউনিটি সিস্টেম অনেকটা উইক থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে অতটা ভয় পাওয়ার মতন মনে হয় না কিছু আছে, কারণ আমরা কোভিডকে হারিয়েছি কি করে? আমাদের ইমিউনিটি বুস্ট করে, যেখানে যেখানে কিন্তু আমরা কোভিডের থেকে অনেকটা শিক্ষাও নিয়েছি। সোশ্যাল ডিস্টেন্স বলুন, বা স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ ইউজ করা বলুন, এগুলোর থেকে কিন্তু বলতে পারেন এই ভাইরাস থেকে এগুলো আমাদের আটকাতে পারে। তার পাশাপাশি যেটা মেজরলি শোনা যাচ্ছে, যারা চাইল্ড এবং ওল্ড পারসন, তাদেরই কিন্তু সবচেয়ে বেশি ভয়ের কারণ। তো এটাকে ফার্স্ট কারণ হিসেবে ধরলেও অতটা মনে হয় ভয় পাওয়ার মতন কিছু নেই, কারণ কোভিডের মতন সিচুয়েশন এর জায়গায় মনে হয় না যাবে। তার পাশাপাশি আরেকটা কারণও বলা যেতে পারে নিকি, যার জন্য কিন্তু আজকের দিনে পড়েছে প্রায় 1.5% মতন পড়ে ক্লোজিং দিয়েছে। জাপানের মার্কেট কেন এতটা পড়েছে? জাপানের মার্কেট পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু জাপানের ইয়েন, যেখানে জাপানি ইয়েন কী হচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু দুর্বল হচ্ছে তাদের কারেন্সি, যেখানে ডলার এবং ইউরো দুটোই কিন্তু মজবুত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও একটা কারণ, ভয়ের কারণ বলতে পারেন জাপানের মার্কেটের কাছে। কেন? কারণ আমরা দেখেছিলাম যে জাপান কি করেছিল, যখনই তাদের ইয়েন দুর্বল হচ্ছিল তখন তারা কি করেছিল, রেট হাইক করেছিল। স্যার দেখলে দেখা যাবে 19শে ডিসেম্বর রেট তারা স্টেবল রেখেছিল, যা ফোরকাস্ট করা হয়েছিল সেটাই রেখেছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 31শে জুলাই কী ছিল, 0.10 ছিল, সেটা 0.15 বাড়িয়েছিল। যেটা এক্সপেক্ট ছিল যে বাড়াবে না, সমান থাকবে, সেটাকে সারপ্রাইজলি বাড়িয়ে দিয়েছিল। দেওয়ার পিছনে কারণ কিন্তু সেই ইয়েন উইক হওয়া, ইয়েনকে স্ট্রং করার জন্য কিন্তু তারা কী করেছিল, রেটটাকে বাড়িয়েছিল। তো এখানে কিন্তু যখন ইয়েন আরও দুর্বল হচ্ছে, তখন কিন্তু সেটাই আবার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কি সামনের রেট কাটে জাপান কী ডিসিশন নেয়। যদি জাপান এখান থেকে যদি রেট হাইক করে, তাহলে কিন্তু আবারও একটা ফল দেখা যেতে পারে, বা ইয়েন দুর্বল হচ্ছে বলেই এই ফলটা দেখা গেছে নিকিতে, আর সেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশেও পড়ছে। কারণ যদি রেট হাইক করে, তাহলে কিন্তু বলতে পারেন জাপান, দেখুন ইন্টারেস্ট রেট কী আছে, কিচ্ছু নেই, 0.25,
তো জাপান সারা ওয়ার্ল্ডকে কিন্তু লোন দিয়ে বেড়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি জাপান হঠাৎ করে রেট হাইক করে তাহলে কিন্তু বলতে পারেন একটা ফল দেখা যাবে। কেন? কারণ আপনি জানেন আপনাকে 0.25 দিতে হবে। হঠাৎ করে যদি আপনি রেট হাইক করে এবং আপনার টাকাটা কোথায় আছে? আপনার টাকাটা ইনভেস্টেড আছে বিভিন্ন শেয়ার মার্কেটে বা বিভিন্ন জায়গায়। তো আপনাকে ইন্টারেস্ট বেশি দিতে হবে। তো ইন্টারেস্ট বেশি দিতে হলে বাই চান্স যদি আপনার মার্কেট লস খায় তাহলে আপনি কি করবেন? তখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ভয়টা কাজ করে এবং মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয় এবং ওয়ার্ল্ড মার্কেটে একটা সেল অফ দেখা গেছিলো কখন? 31শে জুলাই। তো স্যার এটাও একটা কারণ বলতে পারেন। নিফটি মেটাল, তো নিফটি মেটালকে দেখলে দেখা যাবে দেখুন অ্যাপ্রক্সিমেট 3% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো নিফটি এতটা পড়ছে কেন? নিফটি মেটাল এতটা পড়ছে কেন? পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে জয়েন করবে সম্ভবত 20 জানুয়ারি। তো সময় কাছে আসছে। তো ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশন হচ্ছিল সেখানে তখন তিনি তার চুনাবি প্রচারে বলেছিল, কি বলেছিল? যে কর্পোরেট ট্যাক্স কমাবে এবং কর্পোরেট ট্যাক্স কমাবে, ঠিক আছে, তাহলে দেশের ইনকাম কমে যাবে। সে ভরপাইটা কোথা থেকে করার কথা বলছে? যে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়ে। তো তখন থেকেই কিন্তু একটা ভয় ছিল যে চায়নার ওপর আবার ট্যারিফ বাড়াতে পারে। কারণ আমরা দেখেছিলাম প্রিভিয়াস তার পিরিয়ডে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পিরিয়ডে, সেখানে কিন্তু তারা কি করেছিল? অর্থাৎ ইউএস কী করেছিল? চায়নার ওপর ট্যারিফ লাগিয়েছিল, বিশেষ করে মেটালের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যত সময় ঘনিয়ে আসছে সময় এগিয়ে আসছে ট্রাম্পের, তত কিন্তু এই ট্যারিফের বাড়ার বা ট্যারিফ লাগানোর দিনটা এগিয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেটাল সেক্টর কিন্তু এবার ইম্প্যাক্ট হবে মেটাল সেক্টরে। কেন? কারণ আগের বারে যা দেখা গেছিলো চাইনার মেটালের ওপর ট্যারিফ লাগানো হয়েছিল, তার এফেক্ট কিন্তু আমাদের দেশের মেটাল কোম্পানিগুলোর ওপরও পড়েছিল। তো এই ট্যারিফের কথা মাথায় রেখে কিন্তু মেটাল সেক্টর এতটা ডাউনফল দেখাচ্ছে। স্যার এটাও কিন্তু একটা কারণ আজকের দিনে মার্কেট নিচে আসার পিছনে। তার পাশাপাশি ক্রুড অয়েল কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ক্রুড অয়েল বাড়া মানে আমাদের দেশের ইনফ্লেশন বাড়া। কারণ আমরা কিন্তু 80 থেকে 85% অয়েল পারচেস করি বাইরের থেকে। তা ক্রুডের দাম বাড়া মানে আমাদের বেশি টাকা পে করে কিন্তু পারচেস করতে হবে। তার পাশাপাশি ডলারের এগেনস্টে আমাদের রুপি কিন্তু কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। দেখুন আজকের দিনে দেখতে পারবো 85.81 $1 ইজুকাল টু আমাদের এত টাকা পে করতে হচ্ছে। অর্থাৎ আমরা যা বিদেশে ট্রেড করছি না, তার ফলে কিন্তু আমাদের প্রচুর টাকা বেশি পে করতে হচ্ছে। তো ডলার যত স্ট্রং হবে এবং আমাদের ইন্ডিয়ান রুপি যত উইক হবে, তত কিন্তু আমাদেরই লস হবে। তো স্যার এটাও একটা কারণ বলতে পারেন আজকে মার্কেট পড়ার পেছনে। তার পাশাপাশি ডোমেস্টিক্যালি যদি দেখেন তাহলে দেখা যাবে এইচডিএফসি ব্যাঙ্কও কিন্তু একটা কারণ। আজকের দিনে এইচডিএফসি ব্যাঙ্কে এখনও পর্যন্ত দেখা যাবে 2% মতন পড়েছে। তো এইচডিএফসি ব্যাঙ্ক যার ওয়েটেজ সবচেয়ে বেশি নিফটি 50-তে, নিফটি বলুন বা সেন্সেক্সে বলুন বা ব্যাঙ্ক নিফটিতে বলুন, তো এতটা পড়েছে মানে এইচডিএফসি ব্যাঙ্কও কিন্তু নিফটিকে সেন্সেক্সকে নিচে নামাচ্ছে। যেখানে স্যার এইচডিএফসি ব্যাঙ্ক বিজনেস আপডেট ডিক্লেয়ার করেছে আজকের দিনে মন্ডেতে। তো বলছে লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক। তো ডিসেম্বর কোয়ার্টারের যে আপডেট ডিক্লেয়ার করেছে না, সেটা বলছে মডারেট ইনক্রিজ, অর্থাৎ তেমন যে বিশাল ফাটাফাটি রেজাল্ট হয়েছে সেরকম ব্যাপার নয়। তো এর জন্যে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক আজকে নিচে। যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের বলছে কি যে গ্রস অ্যাডভান্স ইন থার্ড কোয়ার্টার FY25 ইনক্রিজ হচ্ছে অনলি ফর 3% ইয়ার অন ইয়ার বেসিস। ডিপোজিট দেখা যাবে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস 2.5% ইনক্রিজ হয়েছে এবং ইয়ার অন ইয়ার বেসিস দেখা যাবে 15.8% ইনক্রিজ হয়েছে। যেখানে কাশা ডিপোজিট অর্থাৎ কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট সেটা ডিক্লাইন হয়েছে, নিচে নেমেছে কত 1.2% কোয়ার্টার বেসিস এবং ইয়ারলি দেখা যাবে 4.4% বেড়েছে। অর্থাৎ কাশা ডিপোজিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কমেছে। তো এই কারণে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক পড়েছে। এবং স্যার নিফটি 50-র মধ্যে যদি ওয়েটেজ দেখি তাহলে সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের, কত 12%। তো এইচডিএফসি ব্যাঙ্ক একাই কিন্তু নিফটিকে মুভমেন্ট করাতে পারে। এবং তারপরে দেখা যাবে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এই প্রথম তিনটে কোম্পানি মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 1/4 বেশি ওয়েটেজ ক্যারি করে। তো স্যার আইসিআইসিআই ব্যাঙ্কেও দেখা যাবে
কত প্রায় 0.5% মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে প্রায় 2% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার এতগুলো কারণ হচ্ছে আজকে নিফটি কিন্তু নিচে আসার পিছনে। তো আবারও বলবো আপনি কি করবেন? দেখুন নিফটি 50কে দেখলে দেখা যাবে যে কন্টিনিউয়াসলি উইক হয়ে যাচ্ছে। এখন দেখলে দেখা যাবে 1.64% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট ছেড়ে দেবো, মার্কেট থেকে বেরিয়ে যাবো, যা কিছু আছে সেল করে দিয়ে বেরিয়ে যাবো, লসে আছে তো কী আছে? দেখুন স্যার, যদি আপনি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে কোনো দিনও কিন্তু মার্কেটে টিকতে পারবেন না। মার্কেট এরকমভাবেই চলে। আলটিমেটলি মার্কেটের ডেস্টিনেশন ওপরে, মাঝখানে অনেক কারণ পাওয়া যাবে যে সেই সময় মার্কেট কিন্তু এরকম কারেকশন দেখায়। মাল্টিপল টাইমে মার্কেট এরকম কারেকশন দেখিয়েছে। কোভিডের সময় 45% মার্কেট কারেকশন হয়েছিল। তো মার্কেট শেষ হয়ে গেছে? একদম নয়। মার্কেট কিন্তু এখন তার পিকে চলছে। কোভিডের সময় 7,500 চলে এসেছিল 5 বছর আগে। তো সেখান থেকে মার্কেট দেখুন 23,000 চলে গেছে। তো ভালো ভালো কোম্পানিগুলো পিক করুন, চুজ করুন, বাই করতে থাকুন। কারণ এটাই সঠিক সময়ে যে বিনা কারণে কোম্পানিগুলো কিন্তু ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। মার্কেট কেন পড়ছে আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।